আপনার কাছে একটু জানতে চাই, এখন আমরা সবসময় শুনে থাকি যে যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাক জনিত সমস্যা রয়েছে অথবা হাইপারটেনশন রয়েছে এবং জেনেটিক্যালি দেখা যায় যে ফ্যামিলি বাকি সদস্যদের মধ্যেও কিন্তু হাইপারটেনশন বা হার্ট ডিজিজ এগুলো গ্রো করে। আপনার কাছে একটু জানবো যে একেবারেই কি সেটাকে আমরা বলতে পারি যে আসলে জেনেটিকগত কারণেই তার হাইপারটেনশন হচ্ছে, তার পরবর্তী লাইফে অথবা হৃদরোগ হচ্ছে? একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে জেনেটিক, যেটা জেনেটিক ম্যাপিং ছাড়া আসলে দীর্ঘমেয়াদী যে রোগগুলো, এই রোগগুলো কিন্তু সম্ভব না। দেখা যাচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে আপনার জেনেটিক ব্যাকগ্রাউন্ড, তার সাথে হচ্ছে না মাল্টিফ্যাক্টোরিয়াল যে ফ্যাক্টরগুলো থাকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। যেমন আমরা যদি উচ্চ রক্তচাপের কথা বিবেচনা করি, উচ্চ রক্তচাপ হলে আপনার 90% কেস হলো কোনো কজ জানা যায়নি, কিন্তু কতগুলো ফ্যাক্টরকে রেসপন্সিবল বলা হয়। যেমন একটা জেনেটিক ফ্যাক্টর, তারপরে লবণ যদি বেশি খাচ্ছে তাদের হয়, ওজন যাদের বেশি হয় তাদের, যারা ধূমপান করেন, যারা অ্যালকোহল খাচ্ছেন, যাদের হচ্ছে খাদ্য অভ্যাসে যদি আপনার আনহেলদি খাবার যদি থাকে, যারা হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল যারা ফলো করেন, মানে কাজ কম করেন, কায়িক পরিশ্রম কম করতেছেন, এই ধরনের লোকে যারা টেনশন অস্থিরতা থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে হাইপারটেনশন হচ্ছে। তালে এটা হচ্ছে জেনেটিক ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু অন্যান্য ফ্যাক্টরগুলো অনেকেই মনে করে থাকে যে যেহেতু আমার বাবা মায়ের হাইপারটেনশন ছিল সুতরাং আমার এই কারণে হয়তো হাইপারটেনশন হয়েছে, কিন্তু তিনি একেবারে মানতে রাজি নন অনেক ক্ষেত্রে যে তার খাদ্য অভ্যাস অথবা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম, তার ফুড হ্যাবিট ভালো না, সেটির কারণেও যে তার হাইপারটেনশনটা ট্রিগার করছে সেটি কিন্তু অনেক সময় তারা মেনে নিতে চান না। এক্ষেত্রে এই ধরনের রোগীদেরকে আপনারা কিভাবে কাউন্সিলিং করে থাকেন? হ্যাঁ, যেমন আরেকটা জিনিস যদি আমি বলি, যেমন হার্টের ব্যাপারটাও, হার্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাদের কিন্তু হচ্ছে। তার পাশাপাশি যদি রিস্ক ফ্যাক্টরগুলো আমরা বিবেচনা করি, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি, ধূমপান, এগুলো যদি পাশে যোগ হয় তাহলে দেখা যাচ্ছে তার কিন্তু জটিলতার কিন্তু বেড়ে যাচ্ছে এবং খুব আর্লি প্রেজেন্টেশন হচ্ছে, আগেই দেখা যাচ্ছে এই রোগগুলো দেখা যাচ্ছে। এখন এগুলো কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে দুইটা জিনিস এখানে, যে একজন ভালো মানুষ আছে, উনি এসে বললেন যে আমার যাতে হার্টের রোগ না হয় আমি কি করতে পারি। আরেকটা হচ্ছে যে যিনি হার্টের রোগে অলরেডি আক্রান্ত, যেমন তার হচ্ছে একসময় বুকে ব্যথা, হার্ট অ্যাটাক হয়েছে, উনি রিং লাগানো আছে হার্টে অথবা বাইপাস অপারেশন করা আছে, এই রোগীদের ক্ষেত্রেও কিন্তু পুনর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে উনি যদি ঠিকমতো নিয়মকানুনগুলি মেনে না চলেন। যেমন আমরা যদি প্রথমে বলি যার কোনো রোগ নাই তিনি হার্ট অ্যাটাক থেকে কীভাবে বাঁচবেন, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে আগেই যেন উনি কী করেন, অ্যাটলিস্ট কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি দেখেন যে তার হার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা, যেমন ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, আমরা তারপর হচ্ছে যেটা হলো ট্রেডমিল বা ইটিটি আমরা বলি, এই পরীক্ষার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে হার্টের সমস্যা হচ্ছে কিনা। যেমন যার ফ্যামিলি হিস্ট্রি আছে তাকে অবশ্যই মাঝে মাঝে পরীক্ষাগুলো করে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে দেখা উচিত যে তার এই ধরনের সমস্যা হচ্ছে কিনা। তার পাশাপাশি আমরা বলবো যে অবশ্যই তাকে লাইফস্টাইলে চেঞ্জ আনা উচিত এবং যদি ধূমপান করেন ধূমপানকে বন্ধ করতে হবে, খাদ্য অভ্যাসে অবশ্যই হার্ট হেলদি খাবারের দিকে যেতে হবে, টেনশন অস্থিরতা থেকে দূরে থাকতে হবে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থাকলে এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে, রক্তে কোলেস্টেরলের মাত্রাকে সে স্বাভাবিক করে আনতে হবে। তো এই নিয়মগুলো তাকে মেনে চলতে হবে, চললে দেখা যাচ্ছে যে 80% ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তারপরে আমি যাদের হার্টের রোগ অলরেডি আছে, যেমন যিনি হার্টের অ্যাঞ্জিওগ্রাম করে রিং লাগানো আছেন অথবা বাইপাস অপারেশন করা অথবা হার্ট অ্যাটাক তার হয়ে গেছে, এই ধরনের রোগীরও কিন্তু ভবিষ্যতে আবার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে।